হঠাৎ করেই রুদ্রর তলব। বাসার নিচে গাড়ি নিয়ে অপেক্ষমান সে। বিকেলের দিক ঘুম থেকে উঠলে এমনিতেই মেজাজ তুঙ্গে থাকে। আবার হুট করে রুদ্রর রাগ। সব মিলিয়ে তিরিক্ষ মেজাজে ছুটল সে জুতি। এর মধ্যে একদিন কেটেছে। গোটা 24 ঘন্টায় না একটা কল, না একটা মেসেজ দেয়া লোক অকস্মাৎ বাসার নিচে কেন এসছে সেটাই প্রশ্ন। জড়তা কাটিয়ে সেজুতি কয়েকবার ফোন দিলেও কল রিসিভ হয়নি। এতেই ক্ষুণ্ণ সেজুতি। চুলগুলো কোনো রকম আঁচড়ে পরিপাটি হয়ে নিচে নামল। রুদ্র গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কানে ফোন। আরেকদিক তাকিয়ে কথা বলছে কারোর সাথে। রুদ্রর সুন্দর মুখটা দেখতেই বিরক্তি, ঘুমঘুম ভাব কেটে গেল নিমিষে। ভুলে বসল রেগে থাকার কথা। শুরু হলো চেনা সেই ধুকপুকানি। ফিরে এলো কম্পন। গুটি গুটি পায়ের সামনে এসে দাঁড়ালো সেজুতি। রুদ্র ফোন কানে ঠেকিয়েই তার দিক ফিরল। চেহারার কাঠিন্যভাব সহজ হলো তৎক্ষণাৎ। কুচকানো ভ্রু টানটান করে শীতল কণ্ঠে বলল, বসুন। রুদ্র গাড়ি ইশারা করল। সেজুতি চোখ বড় বড় করে নিজের আপাদমস্তক দেখল। এই মুহূর্তে বাসায় পরার একটা সুতির থ্রি পিস পরনে। তাও আবার ওড়না অন্য থ্রি পিসের। এত তাড়াহুড়োয় এলো যে খেয়ালই ছিল না। সাথে দুপুরে খাওয়ার পর মুনারা চুলে তেল লাগিয়ে দিয়েছেন। তেলের পরিমাণ এত বেশি ছিল যে সেজুতির গাল দুটো তেলতেলে হয়ে আছে। এখন এই অবস্থায় রুদ্র কোথায় নিয়ে যাবে? ইস, আগে জানলে এমন মর্মান্তিক অবস্থায় কখনোই আসতো না। সেজুতি মন খারাপ করে ঠোঁট উল্টে উঠে বসল গাড়িতে। বারান্দা থেকে দেখলেন মুনারা। রুদ্রকে দেখে মুচকি হেসে ঘরে চলে এলেন। মনে মনে তুষ্ট হলেন ওদের ভালোবাসায়, টানে। অনেকক্ষণ লাগলো রুদ্রর ফোনালাপ শেষ করতে। ভেতর থেকেই সেজুতি যা বুঝল রুদ্র কাউকে প্রচণ্ড ঝাড়ছিল। এক একটা ধমক যেন বজ্রের ন্যায়। প্রত্যেকবার রুহুল লাফিয়ে উঠছিল তার। রুদ্র কথা শেষ করে ফোন পকেট ভরল। ঘুরে এসে বসে গাড়ি স্টার্ট করল। সেজুতি কোনো প্রশ্নই করল না। আসলে করবে সাহসটা পেল না। রুদ্রর নির্ঘাত মাথা গরম। কিছু বললে আরো রেগে যাবে হয়তো। গাড়ি একটুখানি চলেই থেমে গেল। সেজুতি বাইরে তাকিয়ে দেখল তাদের বাসার কাছেই ফাঁকা রাস্তায় একটা। রুদ্রর দিক চেয়ে প্রশ্ন করল, কি হয়েছে? গাড়ি থামালেন যে। রুদ্র গভীর চোখে তাকালো। অকপটে বলল, কাছে আসুন। সেজুতির বুক ধপ করে উঠল। গাড়ির জানলার কাঁচগুলো তরতর করে ওপরে উঠে গেল। চালু হলো এসির ঝিমঝিম শব্দ। সেই ঠান্ডায় সেজুতির প্রতিটি লোমকূপ কাঁপছিল। অস্পষ্ট স্বরে শুধালো, কি? রুদ্র অপেক্ষা না করে হাতে টান বসায়। সেজুতি খুব দ্রুত আছড়ে পড়ল শক্ত বুকের ওপর। জুটি বাঁধা চুল দুলে ওঠে। কানের পাশে গোজা চুলে ঢেকে যায় চোখ। রুদ্র খুব যত্নে চুলগুলো আবার কানের পিঠে গুজে দিল। শব্দ করে শক্ত এক চুমু খেল সেজুতির গালে। তারপর কপালে। সেজুতি হালকা চোখ খুলে তাকাতেই রুদ্র কপালে কপাল ঠেকালো। আপনি আমায় পাগল করে দিচ্ছেন সেজুতি। কবে আপনাকে সম্পূর্ণ নিজের করে পাবো আমি? ধৈর্যের বাঁধ যে মানছেন আমার। রুদ্রর কণ্ঠ জড়ানো। সেজুতি নুয়ে গেল লজ্জায়। সমগ্র শরীরে সুরসুর করছে শিহরণে। কবে আসবেন কাছে? কবে একটু তৃষ্ণা মিটিয়ে আপনাকে ছুঁতে পারবো আমি? রুদ্রর উষ্ণ শ্বাসে সেজুতির নিঃশ্বাসও ঘন হয়। সেও মন্ত্রের মতো আওড়ায়। খুব শীঘ্রই। রুদ্র চট করে নিজেতে ফিরে আসে। সেজুতিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে সামনে তাকিয়ে অভিমান নিয়ে বলল, সেই শীঘ্রইটা আসতে অনেক দেরি। সবে থার্ড সেমিস্টারে উঠলেন। এখনো 2 বছর বাকি আপনার অনার্স শেষ হতে। তারপর বড়রা সিদ্ধান্ত নেবে কবে বিয়ে হবে আমাদের। এরপরেই না। রুদ্রর স্টিয়ারিংয়ের ওপর বাড়ি মেরে বিরক্তি প্রকাশ করল। ধ্যাত, মৃদিন যদি আপনি একবার বলে দিতেন আপনি আমার কাছে থাকবেন, সেদিন রাতেই বাসর হয়ে যেত আমাদের। সেজুতির কান দুটো গরম হয়ে গেল। ঠোঁটগুলো আলাদা করে ড্যাব ড্যাব করে চেয়ে রইল অন্যদিক ফিরে থাকা নিরুদের রুদ্রর দিক। এতটা বেহায়া মানুষ কি করে হয়? ভেবে পেল না সে। লজ্জায় কুণ্ঠায় এইটুকুন হয়ে যাওয়া সেজুতি বহু কষ্টে আওয়াজ বের করল মুখ থেকে, আমি যাচ্ছি। মাকে বলে আসিনি। সেজুতি বের হতে নিল। আসলে পালাতে চাইছে মেয়েটা। সদ্য বিয়ে করা বরের মুখে এমন লাগামহীন কথাবার্তা শুনে গোটা দেহ শিরশির করছে। শিরদাঁড়ায় বইছে ঠান্ডা স্রোতস্বিনী নদী। এখান থেকে পালালেই যেন বেঁচে যাবে, মিলবে মুক্তি। অথচ রুদ্র জল ঢেলে দিল তার পরিকল্পনায়। খপ করে ধরে ফেলল হাত। সেজুতি লতার মতো নেতিয়ে মাথা নিচু করে নিল। ওই চিকন চোখে তাকাতেও কেমন লাগছে। বুকে ড্রিং ড্রিং শব্দ হচ্ছে। সে তো স্পষ্ট টের পাচ্ছে। রুদ্র শুনছে না। হঠাৎ হাতে শীতল কিছুর স্পর্শে মাথা তুলল সেজুতি।
দুগোছা চকচকে স্বর্ণের চুড়ি রুদ্র পরিয়ে দিচ্ছে। কি মনোযোগ তার! একটা একটা করে ঢোকাচ্ছে হাতে। সেজুতি ভীষণ অবাক হলো। রুদ্র পরিয়ে দিয়ে ইশারায় অন্য হাতটা চাইল। সেজুতি চুপচাপ এগিয়ে দিলে সে হাতেও পড়ালো। চুরির বাক্সটা ছুঁড়ে মারল পেছনের সিটে। সেজুতি দুটো হাত চোখের সামনে ধরল। চুড়িগুলোর ডিজাইন এত সুন্দর। অবাক কণ্ঠে বলল, এগুলো কেন এনেছেন? রুদ্র জবাব দিল না। সে ব্যস্ত অন্য একটা ছোট্ট লাল বাক্স নিয়ে। সেজুতি হাত ভুলে সেদিকে তাকায়। বাক্স খুলতেই জ্বলজ্বলে একটা সূক্ষ্ম নসপিন মাথা তোলে। রুদ্র ভ্রু কুঁচকে সেজুতির দিক চেয়ে ওর গাল হালকা টিপে ধরল। এপাশ ওপাশ করে কিছু একটা দেখল। সেজুতি বোকার মতো দেখছে শুধু। রুদ্র কাছে এগিয়ে এসে আস্তে করে নসপিন নাকের ছিদ্রতে রাখল। স্বল্প চাপ দিতেই ব্যথায় লাফিয়ে উঠল সেজুতি। রুদ্র থেমে গেল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, খুব বেশি ব্যথা পেয়েছেন? সেজুতি মাথা নাড়ল। পায়নি। মিহি কণ্ঠে বলল, পরিয়ে দিন। রুদ্র পরিয়ে দিল। মোটামুটি বেগ পোহাতে হলো এতে। বেশ অনেকদিন যাবৎ সেজুতির নাক খালি থাকাতেই এরকম হয়েছে। নাকের পাটা লাল হয়ে গিয়েছে দেখে রুদ্র আদুরে হাত বোলালো। এতটুকুতেই ইচ্ছে না দমিয়ে গভীর চুমুও বসালো সেখানে। সেজুতির ওড়না উঠিয়ে ঘোমটা তুলে দিল মাথায়। মুগ্ধ কণ্ঠে বলল, আপনাকে এখন একদম আমার বউয়ের মতো লাগছে। এত সুন্দর না হলেও পারতেন। সেজুতির গাল রক্তিম হয়ে ওঠে। এই প্রথম রুদ্র সরাসরি প্রশংসা করল। সেজুতির থুতনি এসে বুকে লাগে। রুদ্র ওর তুলতুলে হাত দুটো মুঠোয় ধরে বলল, স্বর্ণের চুড়ি পরলে মেয়েদের বউ বউ লাগে। মাকে দেখতাম পড়তে, তাই আর ডায়মন্ড দিতে ইচ্ছে হয়নি। এগুলো সব সময় পরে থাকবেন। সেজুতি মাথা দোলায়। পরে থাকবে সে। রুদ্র সেজুতির থুতনি তুলল। তাকান। লহুর স্বরে কেঁপে কেঁপে তাকালো সেজুতি। রুদ্র সময় নিল না। চট করে ছোট্ট চুমু খেল ঠোঁটে। সেজুতি হকচকালো। চোখ বড় করে তাকালো। রুদ্র ততক্ষণে সোজা হয়ে বসেছে। গাড়িতে টান মেরে সেজুতির বাসার কাছে থামল। বলল, যান। সেজুতি অবাক না হয়ে পারল না। রুদ্রর নিরুদ্বেগ ভঙ্গিমা তো অবাক করার মতোই। তবুও সে প্রত্যুত্তর করেনি। চুপচাপ নেমে হাঁটা ধরল। কয়েক পা এগিয়ে ফিরে তাকালো আবার। সে তাকাতেই রুদ্র চোখ ফেরায়, দ্রুত গাড়ি চালিয়ে হাওয়া হয়ে যায়। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। তখন সকাল। অফিস নেই। বাসায় কাজ নেই। শান্তিতে ডগমগ অভ্র আয়েশ করে বসে টেলিভিশন খুলল। পরনে ট্রাউজার আর একটা পাতলা টি শার্ট। আনিসরা চলে গিয়েছেন গত পরশু। অরুণা কত করে আরও কটা দিন থাকার কথা বললেন। আনিস মানলেন না। অফিসে কাজের প্রেশার বেড়েছে অনেক। আসিফকে তো আগেই পাঠিয়ে দিয়েছিল। এখন বাড়িটা মোটামুটি ফাঁকাই লাগছে। তবে আরিশা আর অরুণার বকবকানি চলে সারাদিন। কি এমন গল্পের ঝুড়ি খুলে বসে এরা দুজন ছাড়া কেউ জানে না। অভ্র এদিক ওদিক হাতড়ে রিমোট খুঁজল। পেল সোফার কুশনের নিচে। চ্যানেল পাল্টে নয় একসং ধরল। সকাল বেলা ভালো গান হয় এটাতে। অভ্রর চির মুড বাড়িয়ে দিতে শুরু হলো ইমরান হাশমির জালাক দিক রাজা গানটি। তালে তালে পা নাড়ালো অভ্র। হঠাৎ খেয়াল করল রুদ্র সিঁড়ি বেয়ে নামছে। তাড়াহুড়ো করে চ্যানেল পাল্টালো অভ্র। ভদ্র সাজতেন চুপচাপ খবরের চ্যানেল ধরল। অরুণা ডাকলেন ডাইনিং রুম থেকে তখন। নাস্তা দিয়েছি সেই কখন। খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। অভ্র, রোদু, শুনছিস আমার কথা? রুদ্র ফোনে কিছু একটা করছে। ব্যস্ত কণ্ঠে জবাব পাঠালো, এই তো আসছি। অভ্র বাধ্য ছেলে। সে উঠে গিয়ে ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসল। রুদ্র উঠতে যাবে তখনই চোখ পড়ল টিভিতে। সাথে একজন শাড়ি পরিহিতা মেয়ে খবর পড়ছে। সাংবাদিক আমির উদ্দিনকে আজ সকালে গ্রেফতার করেছে পুলিশ। হেডলাইনটুকু প্রত্যেকের কানে পৌঁছল। মুহূর্তেই থমকে গেল সবাই। আরিশার হাতের গ্লাস শব্দ করে পড়ল ফ্লোরে। ভেঙে টুকরো টুকরো হলো। সে খেয়াল তার নেই। দৌড়ে টিভির সামনে এসে দাঁড়ালো। অভ্র অরুণা বাদ পড়ল না কেউ। বাড়ির নিচে সাংবাদিকদের ভিড়। এমন কোনো চ্যানেল বাদ পড়েনি যে আসেনি। আমিরকে ঘিরে উৎকণ্ঠা তাদের। একের এক প্রশ্নবাণে বিদ্ধ করছে তাকে। আমির মুখ টিকে হাঁটছেন। নিজেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা তার। এতদিন নিজে খবর বানাতেন যেখানে সেখানে, আজ খবরের কাগজ তাকে নিয়ে ছাপাবে। এর আগেও ছেপেছে তার খবর, যেখানে ছিল তার সাহসিকতার পরিচয়। আর আজ পুরো নিউজটা শুনে বাবার অবস্থায় হাত পা অবশ হয়ে এল আরিশার। ধপ করে বসে পড়ল মেঝেতে। অভ্র, রুদ্র একে অন্যের দিক চেয়ে ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। বিকেলের গাড়িতে ঘটে যাওয়া সেই অপ্রত্যাশিত ঘটনা, রুদ্রর প্রত্যেকটা মাদক কণ্ঠের বুলি,
সাথে তার স্পর্শ মনে করে করে সেজুতির ঘুম হলো না সারা রাত। ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে রান্নাঘরে এলো। মুনারা সেখানে নেই দেখে নিজেই ঢুকলো কফি বানাতে। চিরাচরিত এই অভ্যেস আজন্ম যাবে না বোধ হয়। এই বাড়িতে কফিটা শুধু তার জন্যেই আনা হয়। কৈশোরে প্রথমবার কফির স্বাদ পেয়ে স্ত্রী যে ধরল, বড় হয়ে সেটা হলো নেশার মতো। আমিরও মেয়ের বায়নায় প্রশ্রয় দেন। মাসিক বাজারে কফি আনতে ভোলে না সে। সেজুতি কফির জন্য পানি চুলোয় দিয়েছে অমনি কলিং বেজ বাজল। সেজুতি বের হলো খুলবে ভেবে। এর আগেই ঘর থেকে বেরিয়ে এগিয়ে গেলেন আমির। বাবাকে দেখে আর ওদিকে গেল না সেজুতি। আমির দরজা খুললেন, ভাবলেন এই বিল্ডিংয়ের কেউ বা পেপারওয়ালা। কিন্তু ওপাশে অনাকাঙ্ক্ষিত কজন পুলিশের লোক দেখে মুখ ফ্যাকাশে হয়ে এলো। অস্পষ্ট স্বরে শুধালো, আপনারা? এটা কি সাংবাদিক আমির উদ্দিনের বাসা? সেজুতি রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে পড়ল। অচেনা স্বরের কথাটা কানে পৌঁছেছে। সদর দরজায় উকি দিতেই পুলিশ দেখে মেরুদণ্ড সোজা হয়ে আসে। আগ্রহ করে এগিয়ে পর্দা আগলে দাঁড়ালো। আমির ঘাবড়ে গেছেন। কোনো রকমে বললেন, জি, আমি আমির উদ্দিন, ভেতরে আসুন। ওনারা ভেতরে ঢুকলেন। আমির তাড়াহুড়ো করে দরজা লাগালো। প্রতিবেশী কেউ শুনলে সর্বনাশ। তন্মধ্যে একজন বললেন, আপনাকে আমাদের সাথে একবার থানায় যেতে হবে। মুনারা মাত্রই এসে দাঁড়িয়েছেন। কথাটা শুনতাই চমকে উঠলেন। সেজুতিও ভুলে গেল নিজের উস্কোখুস্কো চেহারার কথা। ভুলে গেল বাইরের লোকজন। সে বেরিয়ে এসে উদ্বেগ নিয়ে বলল, কেন, কি করেছে আমার বাবা? আমির নিচের দিক চেয়ে, সাথে বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালের চারপাশে। পুলিশের একজন আমিরের দিক চেয়ে বললেন, ওনার নামে থানায় মামলা করা হয়েছে। আমির বিহ্বল হয়ে বললেন, মামলা আমার নামে? কে কে করেছে? আপনার অফিসের বস হেমন্ত মিত্র। তার অভিযোগ আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিক্রি করেছেন অফিসের। আর তার বিনিময়ে পেয়েছেন মোটা অঙ্কের টাকা। মুনারা বিস্ফোরিত নেত্রে স্বামীর দিক তাকালেন। অতটা অবুঝ তিনি নন বলে ধরে নিলেন কিছুদিন আগে আমিরের আনা টাকাটাই কি তাহলে এই টাকা? সেজুতি আর্তনাদ করে উঠল, এসব মিথ্যে। আমার বাবা একজন সৎ মানুষ। তিনি এমন কখনোই করবেন না। ওরা আমার বাবাকে ফাঁসাচ্ছে। সবাইকে স্তব্ধ করে দিয়ে আমির খুব ধীর কণ্ঠে বললেন, চলুন। সেজুতির মনে হলো পৃথিবীটা দুলে উঠল। থেমে গেল সব কোলাহল। সমুদ্রের ঢেউ মাঝমতে ওইভাবেই আটকে গেল। বিমূঢ় অবিশ্বাস্য কণ্ঠে আওড়াল, বাবা, তাহলে কি এসব আন্ডারস্কোর? আমির চোখ মেলাতে পারলেন না মেয়ের সাথে। আর না পারলেন স্ত্রীর সঙ্গে। তার দৃষ্টি পৌঁছল মুনারা আর সেজুতির পা অবধি। এরপর হাঁটা ধরলেন সামনে। পুলিশের লোকজন আমিরকে সাথে নিয়ে বেরিয়ে যেতেই মুনারা গলে পড়লেন সেজুতির গায়ে। আজকে উঠল সেজুতি। রান্নাঘর থেকে ভেসে এলো পোড়া গন্ধ। কফির জন্য বসিয়ে রাখা পানিটা টেনে গিয়ে পাতিলটা পড়ছে। সেজুতি মাকে ডাকতে ডাকতে কেঁদে ফেলল চিৎকার করে। দিশেহারা সে ভেবে পেল না এত সুখের মধ্যে কি থেকে কি হয়ে গেল। সাদা রঙের টিনসেটের বাড়ি। মেঝে, দেয়াল পাকা হলেও মাথার ওপর টিনের চাল। সামনে একটা মস্ত বড় উঠান। এক পাশে সবুজ রঙের টিউবওয়েল বসানো। অন্য পাশে লাউয়ের মাচা। তার পাশে নিচে ছোট ছোট মরিচ গাছ। উঠোন ভর্তি মানুষের পায়ের নিচে পিষ্ট হচ্ছে গাছগুলি। গ্রামাঞ্চলে কেউ মারা গিয়েছে শুনলে চিনুক না চিনুক লোকজন দেখে যেতে হলে না। এটাই তাদের সৌজন্যবোধ। সাথে খবর পেয়েছে বাড়ির সামনে দুটো বড় বড় গাড়ি ভিড়েছে। বাড়িটা একতলা বিশিষ্ট হলেও আকারে অনেকটাই বড়। সামনের বড় রাস্তার ২০ মিনিটের দূরত্ব থেকেও মানুষদের পাচ্ছে বাড়িতে হাহাকার আর কান্নার শব্দ। বসার ঘরের মেঝেতে বিছানো পাটিতে লম্বা হয়ে শুয়ে আছেন আমির। নাকের ছিদ্রে সাদা তুলো, পরনে সাদা কাফন। এই পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমালেন দূরদেশে, যেখান থেকে কেউ ফিরবে না, ফিরে আসতে পারে না। মৃত্যুর কাছে সবাই নিরুপায়। আমিরের লাশের কাছে বসে সমানে গলা ফাটিয়ে কাঁদছে সেজুতি, মুনারা, আরিশা আর আমিরের মা নূরজাহান। এই বাড়িতে একাই থাকতেন এতকাল। সাথে কাজ বাজ করে দেওয়ার জন্য রেখে দেয়া ১৭ বছরের একটি মেয়ে। ছেলেমেয়েরা অনেকবার তাকে ঢাকায় নিতে চাইলেও স্বামীর রেখে যাওয়া শেষ স্মৃতি ছেড়ে যেতে চায় না নূরজাহান। দুহাতে আঁকড়ে ধরেছিলেন এই নিস্তব্ধ ঘরবাড়ি। আমির একমাত্র ছেলে তার। ছোট্ট থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চাইলেও বুঝতে শিখলেই হতে চাইল সাংবাদিক। তারা কোনো দিন এ নিয়ে দ্বিমত করেননি। ছেলে যা চাইছে হোক না, যাতে ওর খুশি তাতে খুশি তাদেরও। সেদিন যদি জানতেন এই সাংবাদিকের পেশাই কেড়ে নেবে ছেলের প্রাণ, তাহলে কোনো দিন রাজি হতেন না।
জীবনের বিনিময়ে হলেও আটকাতেন। চোখে টৈটম্বুর জল নিয়ে হুতাশ করে উঠলেন নূরজাহান। শরীর অবশ তবুও ছাড়ছেন না আদরের দুলালের মাথাটা। আফিফা মাকে শান্ত করতে ব্যস্ত। সেও কাঁদছে একই রকম। কদিনের ঝগড়া হলেও ভাইতো সেজুতিদের সমস্ত আত্মীয় স্বজনরা এসেছেন। লোক সমাগমে ভরে গেছে বাড়িটি। সেজুতির নানা বাড়ির লোকজনেরাও এসেছেন। এই মাসটায় আনিস বেশিক্ষণ টিকতে পারছেন না চিটাগংয়ে। ঘন ঘন আশা হচ্ছে। গেলেন পরশুর আগের দিন। সকালে আবার কানে গেল আমিরের মৃত্যু সংবাদ। প্রচণ্ড ভরকেছিলেন আনিস। সেদিনই মানুষটার সাথে আড্ডা দিলেন। একসাথে সিগারেট ফুঁকলেন, দাবা খেললেন। আর আজ মানুষটা পৃথিবীতে নেই। একে একে অভ্রর থেকে পুরো ঘটনা জানলেন। আমিরকে সেদিন সকালে পুলিশ গ্রেফতার করেছিল। মূলত সাংবাদিকদের কাছে কিছু লুকোনো ডকুমেন্টস থাকে, যা তারা জনগণের মাঝে পৌঁছে খারাপ মানুষের ভালো মুখোশ উন্মোচন করে। আর সেই ডকুমেন্টস চুরির দায়ে পড়েছে আমিরের নামে। বিনিময়ে পক্ষের থেকে তিনি মোটা টাকাও নিয়েছেন। গোপন সূত্রে খবরটি জানতে পেরেই অফিসের মালিক হেমন্ত মিত্র মামলা করে বসেন। তিনি প্রথম থেকে আমিরকে ভীষণ স্নেহ করতেন। এরকম একটা ধাক্কা নিতে পারেননি। ঝোঁকের বসে মামলা করে দিলেও আমির যে আত্মহত্যা করে বসবে কে জানত। আমিরের গ্রেফতার হওয়ার কথাটি মিডিয়ার কানখবরে পৌঁছে যায়। হুলস্থুল কাণ্ড বেঁধে যায় বাসার নিচে। আশেপাশের প্রত্যেকে ছি ছি করতে থাকে। সবার চোখে উপচে পড়া ঘৃণা আর গেটের কাছে দৌড়ে আসা সেজুতি মুনারার অসহায় চেহারা দেখে আমিরের ভেতর কেঁপে ওঠে। বুঝতে পারলেন কত বড় ভুল করেছেন তিনি। থানায় নেয়ার পরেও আমিরের মুখ থেকে কোনো কথা বের হয়নি। কেবল থম ধরেছিলেন। পাথরের তৈরি মূর্তি যেন। রুদ্র সোজা ছুটে আসে থানায়। সাথে অব্র। রুদ্র যতটুকু আমিরের ব্যাপারে শুনেছে তাতে তার দৃঢ় বিশ্বাস ছিল আমিরকে কেউ ফাঁসাচ্ছে। কিন্তু আমিরের মূর্তিমান চেহারা দেখে বুদ্ধিবৃত্তিক ছেলেটা বুঝে নিল। অভ্র যখন ব্যস্ত হলো আমিরের জামিন নিয়ে আমির ঠান্ডা কণ্ঠে বলে দিলেন, আমার জামিন চাই না, তোমরা চলে যাও। রুদ্র নিরুত্তাপ। কি করা উচিত বুঝে উঠছে না। আমির কাজটা করলে এটা মারাত্মক অপরাধ হবে। হবে জনগণের সাথে প্রতারণা। শুধুমাত্র সেজুতির বাবা বলে কি অন্যায় তা মেনে নেবে। আমির জামিন চায় না শুনলেও অভ্র দমে গেল না। কেবল থানা থেকে বের হলো। জামিন সে নিয়েই ছাড়বে পণ করল। আরিশার বিধ্বস্ত চেহারা কিছুতেই হজম করবে না। অভ্র করতে গেলেও রুদ্র চলে আসে সেজুতিদের বাড়িতে। আগে সেই মানুষগুলোকে সামলানো উচিত যারা সব থেকে বেশি আঘাত পেয়েছে। ওইটুকু সময়ে সমগ্র দেশে হইচই বেঁধে গেল। আমিরের জন্য অন্যান্য সাংবাদিকরাও সাধারণ মানুষের অকথ্য গালাগালির শিকার হল। পরিবার পরিজন, দেশের মানুষ এদের কি করে মুখ দেখাবেন, কি করে চোখ মেলাবেন ভেবে দিশেহারা আমির কঠোর এক সিদ্ধান্ত নিলেন। তার আগে পুলিশ কনস্টেবলের কাছে একটা কাগজ কলম চেয়ে রাখলেন। সকালে হাজতের ভেতর উদ্ধার হলো তার উদাম দেহ আর গলায় পেঁচানো পাঞ্জাবি। তারপর পোস্টমর্টেম শেষে আমিরের শত শত কাটাছেঁড়া লাশটা আজ হস্তান্তর করা হলো বাড়ির লোকের নিকট। লাশ নিয়ে গ্রামের বাড়ি দাফন করতে আনা হলো, সাথে নূরজাহানকে শেষবারের মতো দেখাতে। পৈতৃক ভিটাতেই যে ছেলেদের শেষ দাহ হয়। টানা দুটো দিন এক নাগারে কেঁদে কেঁদে চোখ ডেবে গেছে সেজুতির। গলা দিয়ে ফ্যাসফ্যাসে আওয়াজ বের হলেও মেয়েটা থামছে না। রুদ্র একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বিষণ্ণ মুখটা নিয়ে একভাবে সেজুতির দিক চেয়ে এসে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও লাভ হলো না। এই যে তার মা অরুণা হাঁসফাঁস করছেন। কতক্ষণ ধরেই তো সামলাতে চাইছেন আরিশা, মুনারাকে, কখনো সেজুতিকে। কিন্তু আপনজন হারানোর বেদনা কি কারো সান্ত্বনায় লাঘব হয়? রুদ্র কি করল সেজুতি কাঁদুক, হালকা হোক মন। আর কতক্ষণই বা বাবাকে দেখবে। একটু পরেই জানাজা। মুনারা কাঁদতে কাঁদতে আবার জ্ঞান হারালেন। দুদিন ধরে চলছে এরকম। তাকে মহিলারা ধরাধরি করে ভেতরের ঘরে নিয়ে গেল। সন্ধ্যা, রূপসা, সেজুতির মামি এরা লাইন ধরে কোরআন তেলাওয়াত করছে। সেজুতি ক্ষণে ক্ষণে বাবার বুকে ধাক্কা দিয়ে ডাকছে। কান্নার প্রকোপে তার কথা অস্পষ্ট। বাবা, ও বাবা, ওঠানা বাবা। কেন এরকম করলে বাবা? আমাদের কি হবে? ও বাবা, কে আমাকে আদর করবে? কে আমার সব বায়না পূরণ করবে ও বাবা? আরিশার ফর্সা মুখশ্রী লাল টুকটুকে, চোখ ফুলে ঢোল, মাথার চুল এলমেলো। পরনে এখনো সেই জামাকাপড় যা পরে রওনা দিয়েছিল বাড়ির উদ্দেশ্যে। প্রথমে বাবার অপর অভিমান করে যায়নি। পরে থানায় গেলেও আমির কারোর সাথে দেখা করতে চাননি। তারপর সকালে খবর এলো বাবা আর নেই। এক চিৎকারে লুটে পড়লেন মুনারা।
তেমন গগনবিদারী চিৎকার দিল সেজুতি। শুধু সে নীরব কাঁদল। শেষবারের মতো বাবার বুকে একটু মাথা রাখতে পারল না বলে আফসোসে আফসোসে গোটা দেহ যেন নেতিয়ে পড়ল। নরম তুলতুলে মেয়েটা মায়ের পর নিজেও ঢলে পড়ল। রুদ্র, অভ্র, করুণা সেদিন সবাই বাড়িতেই ছিল। এমন বিপদে ফেলে কি করে নিজের বাড়ি বসে থাকবেন? সে রাতটা ছিল বিভীষিকাময়। তারপর থেকে সময়টায় বিশ্রী কাটছে। মানুষ মারা গেলে এত কষ্ট হয় রুদ্র জানত না। সে আকাশের দিক চেয়ে শ্বাস নিল। তার ভীষণ কষ্ট হচ্ছে। হয়তো আমিরের মৃত্যুতে নয়, তার কষ্ট হচ্ছে সামনের ওই মেয়েটার জন্য, যে উদ্ভ্রান্তের মতন হাত পা ছড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বাবাকে ডাকছে। জানে বাবা উঠবে না অথচ কাঁদছে। গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না তবুও কাঁদছে। পিতা আর সন্তানের সম্পর্ক এমন হয় বুঝি? রুদ্রর চোয়াল শক্ত হলো মানসপটে রেহানের মুখটা ভেসে ওঠায়। গতকালই ফোন এসেছিল, রেহানকে খুঁজে পেয়েছে তারা। কিন্তু রুদ্র যেতে পারেনি। প্রিয় মানুষটার এই খারাপ সময়ে, তার বিপদে কিভাবেই বা যাবে? তাকে যে এখন সেজুতির ছায়াসঙ্গী হতে হবে সবসময়ের জন্য। রুদ্র আরেকবার পা বাড়ালো সেজুতির দিকে। বাবাকে ডেকে ডেকে ক্লান্ত মেয়েটা নিস্তেজ হয়ে পড়েছে। খাওয়া নেই দাওয়া নেই, কি অবস্থা সবার। রুদ্র হাঁটুমুড়ে সেজুতির পিঠের কাছে বসল। কাঁধে আলতো হাত রেখে মোলায়েম কণ্ঠে ডাকল, সেজুতি। সেজুতি তাকালো না। সে তাকাবেও না, রুদ্র জানে এই মুহূর্তে বাবার লাশ ছাড়া তার মাথায় কিচ্ছু নেই। কিন্তু সেজুতিকে আর এখানে রাখা যাবে না। লাশ গোসল করানোর সময় হয়েছে। দ্রুত জানাজা পরে দাফন করতে হবে। এতক্ষণ এরা কেউ লাশ ছাড়ছিল না। নূরজাহান তো খামচে রেখেছিলেন কাফনেরর কাপড়। বলা হয় পৃথিবীতে বাবার কাঁধে সন্তানের লাশ সব থেকে ভারী। তাহলে মায়ের জন্য কি? জ্ঞান হারানোর প্রতিযোগিতায় সেই ছিলেন এগিয়ে। বৃদ্ধা মানুষটি কতই বা ধকল নিতে পারেন। তবুও ছেলের লাশ দেখে আকাশের দিক দুহাত তুলে চিৎকার করে বলেছিলেন, আল্লাহ, তুমি আমারে নিয়া নিতা, তাও আমার আমিররে বাঁচাই রাখতা। আমার আয়ু ওরে দিতা আল্লাহ। এখন পোলার কবর আমি কেমনে দেখমু? সেই যে জ্ঞান হারালেন এখনো ফেরেনি। অগ্র নিয়ে গিয়েছে আরিশাকে। রুদ্র সেজুতিকে জোর করে বাবার কাছ থেকে সরাল। সেজুতি পা ছোটাছুটি শুরু করল তৎক্ষণাৎ। কেঁদে কেঁদে খিটমিট করে বলল, ছাড়ুন, বাবার কাছে যাব, ছাড়ুন। ভাঙা গলায় যতটুকু বোঝা যায় রুদ্র এটুকুই বুঝেছে। কিন্তু আমলে নেয়নি। শত শত মানুষের সামনে সে কাঁধে ঝোলালো সেজুতিকে। সেজুতি কিল ঘুষি মেরেছিল পিঠে। সে বাবার কাছে যাবে। রুদ্র বাবার থেকে দূর নিতেই সে আহাজারি করে উঠল, যেন কি হারাচ্ছে, হারিয়ে যাচ্ছে। রুদ্র সেজুতিকে নিয়ে অন্য একটা ঘরে এলো। সামনে যেটা পেয়েছে সেটাতেই ঢুকে আগে দরজা লাগালো এক হাতে। এরপর সেজুতিকে নামাতেই সেজুতি ছুটে দরজা খুলতে গেলে রুদ্র ধরে ফেলল। সেজুতির মাথাটা শক্ত করে বুকের সাথে চেপে ধরে বলল, এটাও একটা কান্নার জায়গা সেজুতি। যত কাঁদতে হয় এখানে কাঁদুন। সেজুতি নিভে গেল। সত্যিই রুদ্রর শার্ট খামচে ধরে হাউমাউ করে কেঁদে উঠল সে। রুদ্র দীর্ঘশ্বাস ফেলল। এখানে কি বা করার আছে ওর? মানুষের মৃত্যুর ওপর কারো হাত নেই। তবে আত্মহত্যা যেখানে মহাপাপ, আমির এমন পথ বেছে না নিলেও পারতেন। লাশ দাফন করা হয়েছে। এখন বিকেল। কান্নাকাটির রেশ বাড়েনি, তবে কমেছে খানিক। হাহাকার করে কান্নাটা না হলেও ফুপিয়ে সকলেই কাঁদছেন। অন্তত আমির, যাদের একান্ত আপনজন। সন্ধ্যা, আফিফা, মুনারা বা সেজুতির সাথে কোনো কথা বলেনি। ন্যূনতম সহমর্মিতা জানাতেও নয়। এখানে এসে রুদ্র, সেজুতির বিয়ের খবর জানতেই তাদের রাগ আরও তরতরিয়ে বেড়েছে। সন্ধ্যা এমনভাবে চলছে যেন তার চোখে পড়ছেই না সেজুতিকে। হঠাৎ মৃত্যুতে আয়ান বিদেশ থেকে আসতে পারেনি। আয়াত চিটাগং গিয়েছিল। তার সেমিস্টার ফাইনাল বিধায় সেও নিরুপায়। মামার মৃত্যুতে দুই ভাগ্নেই অনুপস্থিত। এনামুল হক আর রুকসার বাবা আরও কজন কবর খোঁড়ার তদারকিতে ব্যস্ত। আনিস একাই এসেছেন। পরিবার আনেননি। বারবার চিটাগং টু ঢাকা করতে করতে ছেলেমেয়েদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। আর আজ তো এলেন ঢাকা ছেড়ে আরো দূরে, সেজুতিদের গ্রামের বাড়ি। লাশ দাফনের পরপরই আবার চলে গেলেন আনিস। যাওয়ার আগে দুই ভাগ্নিকে বলে গেলেন বউয়ের খেয়াল রাখতে। সেজুতি বাড়ির পেছনের দিকের পুকুর ঘাটে মাত্রই গিয়ে বসল। পুকুরের পানি শুকিয়ে গিয়েছে। ঘাটের গোড়াটুকু ঘিরে অল্প স্বল্প রয়েছে কিছুটা শান বাঁধানো পুকুর ঝকঝকে পরিষ্কার। নূরজাহান এমনিতেও খুঁতখুঁতে। বয়স 70-এর কোঠায় হলেও টুকটাক কাজ করবেন। কোথায় ময়লা জমেছে, কোথায় জমেনি, এসব খুঁজে বের করাই তার কাজ। ঝকঝকে খাটে শুয়ে পড়ল সেজুতি। অগোছালো চুলগুলো সিমেন্টের সিঁড়ি ছুঁড়ল।
চোখ আকাশে রেখে ঠোঁট কামড়ে কেঁদে ফেলল সে। চোখের সামনে মেলে ধরল বাবার লিখে যাওয়া শেষ চিঠি। পুলিশের একজন দিয়েছিলেন তার মায়ের হাতে। সেজুতি তখনও বোঝেনি, খেয়ালও করেনি। একটু আগেই মায়ের ঘরে গিয়ে দেখল মোনারা পড়ছেন আর কাঁদছেন। সেজুতির মাথায় রয় গেছিল ব্যাপারটা। মা ঘর থেকে বের হতেই তোষকের নিচ থেকে চিঠি লুকিয়ে নিয়ে এলো এখানে। মুনা, তোমার মনে আছে আমাদের বিয়ের কথা? সেরাতে দুজন কথা দিয়েছিলাম, খুব সুখের একটা ঘর হবে আমাদের। হয়েও ছিল। দুটো ফুটফুটে মেয়ে উপহার দিয়ে তুমি আমায় পৃথিবীর সব থেকে সুখী মানুষ করলে। মেয়ে দুটো ভীষণ ভালোবাসে আমায়। আরও মুখ বোঝা হলেও সেজুতির সারাক্ষণ বাবা বাবা করাটা মন প্রাণ জড়িয়ে দিত আমার। সারাদিন খেটেখুটে ফিরে আসা আমি সব ক্লান্তি ভুলে যেতাম তোমাদের তিনজনকে দেখে। কিন্তু আমি পারিনি তোমাদের যথেষ্ট সুখী করতে। এতটুকু বিলাসিতা দিতে পারিনি তোমাদের। আর না পেরেছি তোমাদের কোনো ইচ্ছে পূরণ করতে। সারা জীবন সৎভাবে চলতে চলতে আমি ভুলেই বসেছিলাম আমার দুটো মেয়ে আছে। সেদিন টনক নড়ল যেদিন অভ্রর সাথে আরিশার বিয়ে ঠিক হলো। আমার সঞ্চয় ছিল সামান্য। অত বড় বাড়িতে মেয়ের বিয়ে দেওয়ার জন্য যথোপযুক্ত নয় তা। আমি চেয়েছিলাম মেয়েটা যেন শ্বশুর বাড়ি মাথা উঁচু করে থাকতে পারে। সারা জীবন লাজুক মেয়েটা মুখ ফুটে আমার কাছে কিছু চায়নি। অথচ সব মেয়েদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে। তাই ভাবলাম ওর সব না বলা স্বপ্ন আমি পূরণ করব। তোমার মনে আছে একবার আমার জন্য সেজুতির ওপর হামলা চলল। গুলি লাগতে লাগতেও মেয়েটা বেঁচে গেল। সন্তান হারানোর ভয়ে আমি সত্যি ওই তথ্যগুলো টেলিকাস্ট করতে পারিনি। ওরা আমাকে আগে যে টাকা অফার করেছিল সেটাই বেছে নিলাম। টাকার বিনিময়ে সব ওদেরকেই হস্তান্তর করলাম। পেলাম ও অনেক অনেক টাকা। ওই যে সেদিন ব্রিফকেস ভরে এনেছিলাম সেগুলোই ছিল। টাকার লোভ বড় খারাপ জানো মুনা। সে লোভ এত বছরে আমায় গ্রাস করতে না পারলেও ওই দিন পারল। আস্তে আস্তে অনেক তথ্য বিক্রি করেছি টাকার জন্য। সাথে বিক্রি করেছি নিজের সততা। টাকা মানেই আমার কাছে সুখ প্রমাণ হলো। তাই তো রুদ্রর সাথে সেজুতির বিয়ে এক কথায় মেনে নিয়েছি। সংসারের প্রথম দিকে তোমার কষ্ট আমি দেখেছি। আমি চাইনি আমার মেয়ে দুটো অমন কষ্টে থাকুক। বছরের পর বছর একটা স্ক্রুটি দিয়ে পার করা আমার ছোট্ট মেয়েটা দামি গাড়ি চড়বে, এর থেকে আমার কাছে আর কিছুই সুখের নয়। অবশ্য রুদ্রকে আমার শুরু থেকে পছন্দ ছিল তাও নয়। আমার মেয়েটা ছটফটে চঞ্চল। সেখানে রুদ্র ছেলেটা মারাত্মক গম্ভীর একগুঁয়ে। তাও রাজি হয়েছিলাম। এর আরও একটা কারণ অবশ্য আমার সেজুতির চোখে ওর জন্য আর সেজুতির জন্য রুদ্রর চোখে আমি ভালোবাসা দেখেছি। আমি কিন্তু অনেক আগেই জানতাম রুদ্র সেজুতিকে পছন্দ করে। সেজুতিও যে ভালোবাসবে তা জেনেছি ওই দিন সবার সামনেই। আমাকে নিয়ে তোমার চোখে মুখে সন্দেহ দেখতাম আমি। ভয়ও পেতাম, যদি জেনে যাও। যদি মেয়ে দুটো জেনে যায় কি হবে? ওদের সংসারেও যে নেমে আসবে অশান্তি। কিন্তু এত দ্রুত সব জানাজানি হবে আমি ভাবিনি। সকালে বাড়িতে পুলিশ দেখে আমি বুঝে গেলাম আমার আর নিস্তার নেই। সাথে সমস্ত দেশ জেনে গেল আমির উদ্দিন অসৎ সাংবাদিক। সবাই ঘৃণায় মুখ ফেরালো। জামাইয়েরা চাইলেই আমাকে জামিনে ছাড়াতে পারবে আমি জানি। কিন্তু আমি তা চাইনি। জামিনে ছাড়া পেলেও যে সম্মান আমার ধূলিসাৎ হলো তা কি আর ফিরে পাবো বল? পাব না। সাথে কিভাবে চোখে চোখ রাখবো তোমাদের? মেয়েগুলো তো ঘৃণা করবে আমাকে বাবা ডাকতে। প্রত্যেকে তোমাকে অসৎ সাংবাদিকের স্ত্রী বলে ডাকবে। এই অসহ্য যন্ত্রণায় আমার মাথা ফেটে যাচ্ছিল মুনা। তাই সবার সাথে সাথে নিজেকেও অব্যাহতি দিলাম। চিরবিদায় নিলাম আমি। ভালো থেকো। মেয়েদের দেখ, নিজেরও খেয়াল রেখ। আলমারিতে টাকা আছে। কয়েকটা ব্যাংক বিমা করেছিলাম মেয়েদের নামে। টাকাগুলো ওদের দরকার হবে না। তুমি রেখ। ওসব আমার সৎ ইনকামের টাকা। আলমারির টাকাটা সৎ নয় অবশ্য। জানি রাখবে না। কোনো এতিমখানায় দিয়ে দিও। আমাকে ক্ষমা করো মুনা। মেয়েদের কেউ বলে দিও আমায় ক্ষমা করতে। বলো ওদের বাবা ভীষণ ভালোবাসে ওদেরকে। ওরা যে ওদের বাবার রাজকন্যা। দোয়া করি আরু আর সেজুতি সুখী হোক। রুদ্র, অভ্র ওরা খুব ভালো রাখুক আমার কলিজার টুকরাদের। আসি, বিদায়। সেজুতি চিঠিটা বুকের সাথে চেপে ধরে হুহু করে কেঁদে ফেলল। তোমাকে ছাড়া আমরা ভালো থাকবো না বাবা। ফিরে আসো না বাবা। ও বাবা আসো না। রুদ্র সেজুতিকে খুঁজতে খুঁজতে জানল ও পুকুরঘাটে। ছুটে এলো সেখানে। মেয়েটার মনের অবস্থা করুন। কি না কি করে বসে। ঘাড়ের সমস্ত চাপ ছেড়ে রেখে সে এখন শুধুমাত্র সেজুতিকে সময় দেবে। সবসময় চোখে চোখে রাখবে।
রুদ্র এসে দেখল সেজুতি ধাপে ধাপে বেয়ে চলা সিঁড়িতে শুয়ে কাঁদছে। রুদ্রর বুক চিরে ভারী নিঃশ্বাস বেরোল। ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। চুপচাপ বসল সেজুতির পাশে। কেউ এসছে বুঝতে পেরে সেজুতি চট করে চোখ খুলল। পাশে রুদ্রকে দেখে তড়িৎ গতিতে উঠে বসল। চোখের জল মুছতে গেলে রুদ্র হাত ধরে আটকাল। নিজে মুছে দিয়ে টেনে নিয়ে এলো বুকে। সেজুতি হেঁচকি তুলছে, কাঁদছে না। রুদ্র চুপ করে বসে রইল। আর ছোট্ট খরগোশ ছানার মতো বুকের মধ্যে লেপ্টে থাকলো সেজুতি। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। রুদ্র ঘরে ঢুকে দেখল অরুণা জানলা ঘেঁষে দাঁড়িয়ে মুখ চেপে কাঁদছেন। রুদ্র উদ্বিগ্ন পায়ে মায়ের দিকে এগোল। কি হয়েছে মা, কাঁদছ কেন? শরীর খারাপ লাগছে। অরুণা ঘুরে ছেলেকে জড়িয়ে ধরলেন। কান্নার মাত্রা আরো বাড়ল। রুদ্র অস্থির হয়ে একই প্রশ্ন আওড়াচ্ছে। অরুণা কাঁদতে কাঁদতে খুলে বললেন ঘটনা। সন্ধ্যার দিকে বসার ঘরে বসেছিলেন অরুণা। পাশে নূরজাহান, সেজুতির মামি এরাও ছিল। আফিফাও বসেছিলেন খানিক দূরে। তার হাবভাব এমন যেন অরুণার সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ। সবার মুখ থমথমে। কান্নাকাটি থেমে গেলেও হাসির দেখা পাওয়া দুঃসাধ্য। নূরজাহান পানের ডালা নিয়ে বসতে আশেপাশের অনেকে ধারে ঘিসলেন। চুন দাঁতে ঘষতে ঘষতে কেউ সমবেদনা জানালেন। কথায় কথায় উঠল অরুণার কথা। গ্রামের মধ্যে এমন গোছানো চেহারার একজন সুন্দরী নারীকে দেখে তাদের কৌতূহল অনেক চওড়া। সবাই জানে ইনি আমিরের ছোট মেয়ের শাশুড়ি। একটা সময় স্বামীর কথা তুলতেই অরুণার মুখ অন্ধকার হয়ে এলো। সেজুতির ছোট মামি উত্তর দিলেন, উনি বেঁচে নেই। এতে অন্ধকারের মাত্রা তীব্র হলো অরুণার চেহারায়। যিনি প্রশ্ন করেছিলেন তিনি সহ বাকিরা তীক্ষ্ণ চোখে অরুণাকে পর্যবেক্ষণ করলেন। অরুণার স্বামী নেই, তবে এমন সুন্দর রংচঙের শাড়ি, নাকে নাকফুল, হাতে চুড়ি এসব কেন পড়েছে? এই নিয়ে কানাঘুষা শুরু হলো সবার। মৃত বাড়িতেও কিছু মানুষের কুঅভ্যেস যায় না। এরা যেখানেই যায় সুযোগ খুঁজে বেড়ায়। আফিফা যেন এটারই অপেক্ষায় রইলেন। সেদিন এর ছেলে সবার সামনে তাদের অপমান করেছে। শোধ নেবে এখন। বাকিদের সাথে তাল মিলিয়ে বললেন, আজকালকার মানুষের মতিগতি বুঝি না বাপু। জন্ম থেকে দেখে আসছি মেয়েদের স্বামী মরলে তাদের বিধবার বেশ ধরতে। কারণ তাদের মধ্যে স্বামীর জন্য ভালোবাসা থাকত। আর এখনকার মানুষ সব মডার্ন হয়ে হয়ে চুলোয় তুলল সেসব। সাজগোজ তো কমেই না। দেখে বোঝাও যায় না কোনটা বিধবা কোনটা সধবা। স্বামীকেও এদের মনের রং যায় না। অরুণার মুখটা এটুকুন হয়ে গেল। বুকের মধ্যে ধারালো সূচের ন্যায় বিঁধল কিছু। নূরজাহান বাজখাই ধমকে উঠলেন মেয়েকে। চুপ করো বিপরামুখী। সব সময় বাজে কথা। ভালো কথা বের হয় না তোর মুখ দিয়ে। আফিফা চুপসে গেলেও পাশ থেকে আরেকজন বৃদ্ধা সুর মেলান। ওকে বকছ কেন নূরজাহান? ও তোর কি বলেছে? অরুণা আর বসেননি সেখানে। ক্লান্ত পায়ে উঠে গেলেন। নূরজাহান সেদিকে চেয়ে বাকিদের চোখ রাঙিয়ে কড়া গলায় বললেন, তোমাগো কুচুটে স্বভাব কোনো দিন যাইব না তাই না? বাড়ি বইয়া আয়সা আমার মেহমান গো অপমান করতে আসো। আমার নাতনির শাশুড়ি কি পড়ল, কি করলো তাতে তোমাগো কি বাপু? নিজে গো চরকায় তেল মাখো। আর আফিফা, বুড়ি হইতাছস, কদিন পর মায়া বিয়া দিয়া নানি হবি। এখন এসব বাদ দে। বুড়িরা বয়সে মায়ের হাত পাখার বাড়ি খাইস না যেন। সবাই দমে গেলেন এক কথায়। অরুণা বোঝা গলায় বললেন, আমার ভালো লাগে না রদু। তোর বাবা বেঁচে আছে সত্ত্বেও তাকে মৃত বলে পরিচয় দিতে আমার বুক কাঁপে। রুদ্র মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। শান্ত কণ্ঠে বলল, সব ঠিক হয়ে যাবে। শক্ত মুখ নিয়ে ভাবল, রেহান চৌধুরী তোমার জীবনের একটা অভিশাপ মা। সাপ মোচন না হওয়া অবধি আমি শান্তি পাচ্ছি না।